নবভাবে মিশন অনলাইন এডুকেশন চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আমরা ধাতুবিদ্যা আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে লোহা নিষ্কাশন শুরু করেছিলাম এবং সেক্ষেত্রে যে যন্ত্রে বা যে চুল্লিতে লোহা নিষ্কাশন করা হয় সেটা বলেছিলাম। চুল্লিটা কেমন দেখতে, তার মধ্যে কী কী প্রবেশ করা হয়, কোনটা দিয়ে ধাতুমল বেরোয়, কোনটা দিয়ে লোহা বা গলিত আয়রন বের করা হয়, এই সমস্ত বলেছিলাম। আজকে আমরা এই চুল্লির কোন অংশে কোন কোন বিক্রিয়াগুলো ঘটে এবং কিভাবে আয়রন নিষ্কাশন হয় আর কিভাবে ধাতুমলগুলো নিষ্কাশিত হয় সেভাবে সেইগুলো আমরা ডিটেলসে আলোচনা করছি। তা আমরা এই মারুত চুল্লিকে মোটামুটি 4টে রিজিয়ন বা অঞ্চলে ভাগ করতে পারি। মোটামুটি এটাকে প্রথম রিজিয়ন, এটাকে দ্বিতীয় রিজিয়ন বলতে পারি। এই অংশটাকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর এটা হচ্ছে চতুর্থ রিজিয়ন। এখন প্রত্যেকটা রিজিয়নের একটা বিশেষ নাম আছে। উপরের যে রিজিয়ন এটাকে বলা হয় বিজারণ অঞ্চল। দ্বিতীয় যে অঞ্চলটা সেটাকে বলা হচ্ছে ধাতুমল গঠন অঞ্চল। তৃতীয় যে অঞ্চলটা এটাকে বলা হয় গলন অঞ্চল। আর চতুর্থ যে রিজিয়ন সেটাকে বলা হয় দহন অঞ্চল। এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আকরিক, কোক কার্বন এবং চুনাপাথরের 8:4:1 অনুপাতের মিশ্রণকে চুল্লির উপরের অংশ দিয়ে কাপ অ্যান্ড কোন পদ্ধতিতে প্রবেশ করানো হয়, আর এই মিশ্রণটাকে বলা হয়েছিল চার্জ। মাঝের অংশ টায়ার দিয়ে গলিত 1000 কেলভিন তাপমাত্রা উত্তপ্ত বায়ু প্রবাহ চালনা করা হয়। চুল্লির নিচের অংশ যেটাকে বলা হয় হার্থ, ওখানে কিন্তু তাপমাত্রা সবথেকে বেশি হয়। তা মোটামুটি আমরা চুল্লির যে বিভিন্ন অংশের তাপমাত্রা মাপি, দেখা গেছে এই অংশের তাপমাত্রা প্রায় 2170 কেলভিন হয়। একদম উপরের অংশের তাপমাত্রা হয় 500 কেলভিন। তারপরে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে 900 কেলভিন, 1070 কেলভিন, 1123 কেলভিন, 1270 কেলভিন। এই অংশের তাপমাত্রা প্রায় হয় 1570 কেলভিন। আর ঠিক এর নিচে বা 2170-এর উপরে যে তাপমাত্রা সেটা প্রায় হচ্ছে 1673 কেলভিন। একদম ধাতুমল গঠনের অঞ্চল, গলন অঞ্চল শুরুতেই যে তাপমাত্রা হয় সেটা মোটামুটি 1470 কেলভিন বা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। এখন প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটবে। প্রথমে আমরা একদম নিচে থেকে শুরু করি। নিচের অঞ্চলটাকে বলা হয় দহন অঞ্চল। এই দহন অঞ্চলে কি বিক্রিয়া ঘটে? যে কার্বন থাকে সেই কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হবে। এখন কার্বন যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এটা হচ্ছে তাপ উৎপাদক বিক্রিয়া। তাই এই অংশের চুল্লির তাপমাত্রা সব থেকে বেশি থাকে। দহন অঞ্চলে তাহলে কী কোন ঘটনাটা ঘটলো? এখানে যে কার্বন কণা থাকে বা কার্বন থাকে সেটা অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে এবং প্রচুর পরিমাণে তাপ সৃষ্টি করবে। সেজন্য প্রায় 2200 কেলভিন তাপমাত্রা সৃষ্টি হয়।
এরপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করব। তাহলে এখানে দহন অঞ্চলে কার্বন ডাইঅক্সাইড হলো, তা দহন অঞ্চলে কার্বন ডাইঅক্সাইড শুরু করার পর আমরা এবার উপরের অঞ্চলে চলে আসি। তাহলে উপরের অঞ্চলে চার্জ ঢালা হয়েছে, বিক্রিয়া শুরু হয়েছে। এই বিজারণ অঞ্চলে কিন্তু বিজারক পদার্থ হচ্ছে, খেয়াল রাখতে হবে, কার্বন মনোক্সাইড। অর্থাৎ বিজারক অঞ্চলে বিজারক পদার্থ হলো কার্বন মনোক্সাইড। প্রথমে কি হয়, যে ফেরিক অক্সাইডটা থাকে সেটা প্রথমে কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, থ্রাইস Fe2O3 প্লাস CO, এস মানে সলিড, CO এটা গ্যাসীয় অবস্থা, বিক্রিয়া করছে, বিক্রিয়া করে টুয়াইস Fe3O4 ফেরিক অক্সাইডে পরিণত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। পরবর্তী ধাপে কি হবে, এই যে ফেরিক অক্সাইডটা উৎপন্ন হলো, এই ফেরিক অক্সাইডটা পুনরায় কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, Fe3O4 প্লাস 4CO থ্রাইস Fe প্লাস 4CO2। এরপরে কিছুটা ফেরিক অক্সাইড কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস অক্সাইডে পরিণত হয়। কি কিছুটা ফেরিক অক্সাইড কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস অক্সাইডে পরিণত হয়। তাহলে Fe2O3 প্লাস CO টুয়াইস FeO প্লাস CO2। আর এই অঞ্চলে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিক্রিয়া Fe2O3 প্লাস 3CO সমান টুয়াইস Fe প্লাস 3CO2। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই বিক্রিয়াটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া হওয়ার ফলে কিন্তু এখানে পুরোপুরি আয়রনটা নিষ্কাশন হয় না। পরবর্তী ধাপে অর্থাৎ এখানে যে ফেরিক অক্সাইডের বিজারণটা হলো সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার জন্য আংশিক হলো, অর্থাৎ পুরোপুরি ধাতুতে পরিণত হলো না। এখন এই পর্যন্ত আসা হলো। এবারে আমরা দহন অঞ্চলে শুরু করেছিলাম, দহন অঞ্চল থেকে গলন অঞ্চলে যাব। এখন গলন অঞ্চলে ঘটনাটা কি ঘটে, এই যে ফেরিক অক্সাইড আংশিকভাবে বিজারিত হয়েছে কার্বন মনোক্সাইড দ্বারা, তাহলে বাকি ফেরিক অক্সাইডটা কিন্তু রয়েই গেছে। সেই বাকি ফেরিক অক্সাইডটা কি হয়, এই গলন অঞ্চলে যখন আসবে তখন কার্বনের সূক্ষ্ম কণার সঙ্গে বিক্রিয়া করবে এবং কার্বনের সূক্ষ্ম কণার সঙ্গে বিক্রিয়া করে গলিত ধাতুতে এই আয়রনে পরিণত হবে। এখন এই অংশে অর্থাৎ এই অংশের গুরুত্বপূর্ণ বিক্রিয়া হলো Fe2O3 প্লাস 3C টুয়াইস Fe প্লাস 3CO। আরেকটা ঘটনা যেটা ঘটে, যে এই যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হলো, সেই কার্বন ডাইঅক্সাইডটা উপরে যখন উঠতে থাকবে কোকের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইডে পরিণত হয়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন সমান টুয়াইস CO। এই বিক্রিয়াটা কিন্তু
আবার তাপ শোষক। তাপ শোষক হওয়ার ফলে এই অঞ্চলের তাপমাত্রা হঠাৎ করে 2170 থেকে নেমে গিয়ে 1570 ডিগ্রি কেলভিনে 1570 কেলভিনে চলে আসে। আর গলন অঞ্চলে যেটা ঘটে সেগুলো কী হয়, এর মধ্যে যে অশুদ্ধিগুলো থাকে সেই অশুদ্ধিগুলো, অর্থাৎ কী কী অশুদ্ধি থাকে, অশুদ্ধি বলতে অর্থাৎ যে গলিত আয়রন পেলাম তার মধ্যে আগে বলা হয়েছে যে কার্বন থাকতে পারে, কার্বন তো 3% পর্যন্ত থাকবে, কার্বন, সিলিকন, ফসফরাস, সালফার আর হচ্ছে ম্যাঙ্গানিজ, এগুলো হচ্ছে অশুদ্ধি। এই অশুদ্ধিগুলি এই অশুদ্ধিগুলি কী হয়, আরও একটি 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন পৌঁছায় তখন বিক্রিয়া করবে কার সঙ্গে, সূক্ষ্ম কার্বন কণার সঙ্গে। তাহলে এক্ষেত্রে আমরা MnO2 যদি থাকে এর মধ্যে, অর্থাৎ Mn যদি থাকে সেটা MnO2-তে পরিণত হয়ে যায়, জারিত হয়ে MnO2 প্লাস 2C, Mn প্লাস 2CO-তে পরিণত হলো। একইভাবে যদি ওর মধ্যে সিলিকন থাকে সেই সিলিকনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে SiO2-তে পরিণত হবে। আর যদি ফসফরাস থাকে সেই ফসফরাসটাও বিক্রিয়া করবে ফসফরাসটা বিক্রিয়া করবে ফসফরাস পেন্টা P2O5 বিক্রিয়া করবে 4P প্লাস 10CO। তাহলে গলন অঞ্চলে মেন বিক্রিয়া হচ্ছে প্রায় 1470 বা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বিক্রিয়াটা ঘটে। এটা 1570 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় ঘটবে, আর এই বিক্রিয়াগুলো 1673 কেলভিন তাপমাত্রায় ঘটবে। এরপরে আমরা মাঝে ধাতুমল গঠন অঞ্চলে চলে যাব। এই ধাতুমল গঠনের অঞ্চলে কি হয়, এখানে আমরা চুনাপাথর নিয়েছিলাম, সেটা প্রথমে কি হয়, উত্তাপে বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে চুন এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। এই চুন আকরিকের মধ্যে যে SiO2 বা বালি মিশে থাকে অশুদ্ধি হিসাবে, তার সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট ধাতুমাল তৈরি করবে। ক্যালসিয়াম সিলিকেট ধাতুমাল তৈরি করলো। তাহলে আমরা দেখতে পেলাম যে মারুচুল্লিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো ঘটছে। তার মধ্যে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করব। এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা, এইটা, এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াগুলো, যেটা হচ্ছে ধাতু অশুদ্ধি হিসেবে বেরিয়ে যাওয়ার যে বিক্রিয়া। আর এখন পরীক্ষায় প্রশ্ন আছে যে মারুচুল্লিতে বিভিন্ন উষ্ণতায় লোহা নিষ্কাশনের রাসায়নিক বিক্রিয়াগুলো লিখো। এখন মোটামুটি আমরা যদি 3টে তাপমাত্রায় ভাগ করি, মোটামুটি প্রথম তাপমাত্রাটা হবে 600 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে হবে 1000 থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা হবে 1300 থেকে 1400 ডিগ্রি বা 1500 ডিগ্রি সেলসিয়াস। এখন 600 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন বিক্রিয়াটা ঘটবে, এক্ষেত্রে এই বিক্রিয়া দুটো আমাকে লিখতে হবে। এই দুটো বিক্রিয়া কি,
Fe2O3 প্লাস thrice CO twice Fe প্লাস thrice CO2। এখন এই সিওটা কীভাবে উৎপন্ন হবে সেটাও দেখিয়ে দিতে হবে। কি সি প্লাস CO2 সমান টুয়াইস CO। আর ক্যালসিয়াম কার্বনেট এটা বিয়োজিত হবে CaCO3 CaO প্লাস CO2। তাহলে এটা হচ্ছে 600 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তারপরে 1000 ডিগ্রি থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেটা ঘটবে সেটা এই অংশটা লিখতে হবে, CaO প্লাস SiO2 সমান CaSiO3, Fe2O3 প্লাস 3C টুয়াইস Fe প্লাস 3CO। এখন এক্ষেত্রে বিজারক পদার্থকে কার্বন, তাই এই কার্বনটা কিভাবে আসে সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে। টুয়াইস CO উত্তাপে বিশিষ্ট হবে C প্লাস CO2। আর একদম শেষে 1300 থেকে 1500 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় সেক্ষেত্রে আমরা এই বিক্রিয়াগুলো দেব, অর্থাৎ এই অংশগুলো MnO2 প্লাস 2C Mn প্লাস 2CO Si প্লাস O2 SiO2 2P2O5 প্লাস 10C 4P প্লাস 10CO। এই কয়েকটা বিক্রিয়া লিখলেই মোটামুটি আমরা বলতে পারবো যে মাটির চুল্লিতে বিভিন্ন উষ্ণতায় রাসায়নিক সংগঠিত রাসায়নিক বিক্রিয়াগুলো পরপর 600 থেকে 900, 1000 থেকে 13 বা 1300 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত। এরপর আমরা যে ধাতু নিষ্কাশন করে যে ধাতুটা পেলাম গলিত আয়রন, সেটার নাম আগেই বলা হয়েছে ঢালাই লোহা বা পিগ আয়রন বা কাস্ট আয়রন। এখন এই লোহার মধ্যে কি পরিমাণ অশুদ্ধি মিশে আছে বা কার্বনের পরিমাণ কতটা আছে তার উপর নির্ভর করে আমরা লোহাকে বা আয়রনকে 3টে ভাগে ভাগ করতে পারি। সেই 3টে ভাগের ক্ষেত্রে আমরা দেখব সবথেকে বিশুদ্ধতম বা বিশুদ্ধতম লোহা হচ্ছে রট আয়রন। তাহলে আমরা সম্পূর্ণরূপে বিশুদ্ধ আয়রন, একটা কথা তোমরা জেনে রাখবে, সম্পূর্ণরূপে বিশুদ্ধ অর্থাৎ 100% বা 99.99% আয়রন বিশুদ্ধতে কোনো কাজে লাগে না। তা সেজন্য কি করা হয়, ওর মধ্যে সামান্য পরিমাণ কার্বন, কখনো নিকেল, কখনো ম্যাঙ্গানিজ বা কখনো সালফার সামান্য পরিমাণে মিশিয়ে আমার যেটা যেমন কাজে প্রয়োজন হবে সেইভাবে আমরা ইস্পাত তৈরি করে নিতে পারবো। এখন আয়রন কার্বনের পরিমাণের উপর নির্ভর করে 3টে শ্রেণীতে আয়রনকে ভাগ করা যায়। ঢালাই লোহা, রট আয়রন আর বা পেটা লোহা, আর একটা হলো স্টিল বা ইস্পাত। আগেই বলা হয়েছে যে আয়রনের মধ্যে কতটা কি অশুদ্ধি আছে, বিশেষ করে কার্বনের পরিমাণ অনুসারে আমরা আয়রনকে 3টে ভাগে ভাগ করতে পারি, ঢালাই লোহা, রট আয়রন বা পেটা লোহা, স্টিল বা ইস্পাত। এর মধ্যে সবথেকে বেশি পরিমাণ কার্বন থাকে, প্রায় 2.2 থেকে 4.5% পর্যন্ত
কার্বন থাকে। এটা সবথেকে বিশুদ্ধতম লোহা, এই জন্য এর মধ্যে থাকে 0.15 থেকে 1.5% পর্যন্ত। আর স্টিল বা ইস্পাত এটা হচ্ছে সবথেকে রট আয়রনের ক্ষেত্রে এর পার্সেন্টেজটা আরও কম। সেটা কত না 0.2 থেকে 0.5%। আর স্টিল বা ইস্পাতের ক্ষেত্রে 0.1% থেকে 1.5%। তাহলে এটার মধ্যে সবথেকে কম পরিমাণ কার্বন থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে রট আয়রন বা বিশুদ্ধ লোহা। এখন রট আয়রন বা পেটা লোহা প্রস্তুত করতে হবে। কোথা থেকে করব? সেই ঢালাই লোহা থেকে। অর্থাৎ প্রথমে আমরা মারুচুল্লি থেকে যে লোহাটা পেয়েছি সেটা হচ্ছে ঢালাই লোহা। এই ঢালাই লোহা থেকে রট আয়রন বা পেটা লোহা তৈরি করব। আবার ঢালাই লোহা থেকেও স্টিল বা ইস্পাত তৈরি করব। প্রথমে আমরা রট আয়রন বা পেটা লোহা প্রস্তুত করব। এই রট আয়রন বা পেটা লোহা প্রস্তুত করার জন্য যে চুল্লি ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে পরাবর্ত চুল্লি। পরাবর্ত চুল্লিটাকে, এই ছবিটা যদি আমরা সিম্পল একদম সহজ সরলভাবে আঁকি, এটা একটা চুল্লি, তার ছাদটা অনেকটাই নিচু। এই অংশে আমরা অশুদ্ধিযুক্ত আকরিকগুলো রাখা হয়, আর এর মধ্যে উত্তপ্ত বায়ুপ্রবাহ চালনা করা হয়। আর কি এর ক্ষেত্রে উত্তপ্ত বায়ুপ্রবাহ উত্তপ্ত হয়ে এই ছাদে ধাক্কা লেগে পুনরায় আবার এই অংশে নেমে আসে। অর্থাৎ তাপ সংরক্ষণ করা, এই চুল্লি তাপ সংরক্ষণ করে সেই তাপটাকে কাজে লাগানো হচ্ছে এই চুল্লির প্রধান উদ্দেশ্য। এখন আমরা যে ঢালাই লোহা পেয়েছি তার মধ্যে কি কি অশুদ্ধি হিসেবে থাকে? অশুদ্ধি হিসাবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কার্বন, সালফার, ফসফরাস, সিলিকন আর হচ্ছে ম্যাঙ্গানিজ। এইগুলো আমাকে ওই ঢালাই লোহা থেকে অপসারণ বা দূর করতে হবে। সেই জন্যই যে পরাবর্ত চুল্লির সাহায্য নেওয়া হয়। এই পরাবর্ত চুল্লির সাহায্যে আমরা এই অশুদ্ধিগুলোকে দূর করব। আচ্ছা, এক্ষেত্রে আস্তরণযুক্ত Fe2O3 বা হিমাটাইটের আস্তরণযুক্ত পরাবর্ত চুল্লিতে কাস্ট আয়রন থেকে রট আয়রন বা পেটা লোহা প্রস্তুতি। তাহলে এক্ষেত্রে চুল্লির যে আস্তরণ সেটা হচ্ছে Fe2O3 বা হেমাটাইটের আস্তরণযুক্ত। আর কি এর মধ্যে উত্তপ্ত বায়ুপ্রবাহ চালনা করা হয়। তাহলে আগেই বলা হলো যে এর মধ্যে কী কী থাকে অশুদ্ধি: কার্বন, সালফার, ফসফরাস, সিলিকন, ম্যাঙ্গানিজ। প্রথমে কি হয়, এর মধ্যে যেহেতু Fe2O3 আস্তরণ দেওয়া থাকে, এ প্রথমে কার্বনের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে 2Fe প্লাস 3CO-তে পরিণত হবে। সালফার সেও সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে। সিলিকন যদি নেওয়া হয় 2Fe প্লাস 3SiO2।
তাহলে কার্বন যেটা ছিল সেটা কার্বন মনোক্সাইডে পরিণত হলো, সিলিকন যেটা ছিল SiO2-তে পরিণত হলো। এরপরে কি হবে, ওর মধ্যে যদি ম্যাঙ্গানিজ থাকে তার মধ্যেও তারা পরস্পর বিক্রিয়া করবে। ম্যাঙ্গানিজ MnO2 প্লাস ম্যাঙ্গানিজ Mn প্লাস Fe2O3, এরা পরস্পর বিক্রিয়া করবে, বিক্রিয়া করে 2Fe প্লাস 3MnO-তে পরিণত। এখন যখনই SiO2 এবং MnO উৎপন্ন হলো, এরা হবে পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে SiO2 প্লাস MnO MnSiO3 ধাতুমাল তৈরি করবে। ঠিক আছে, তাহলে কার্বনটা কার্বন মনোক্সাইডে পরিণত হলো, সিলিকনটা SiO2-তে পরিণত হলো, ম্যাঙ্গানিজ যে ধাতু সেই ধাতুটা MnO-তে পরিণত হলো, SiO2 আর MnO পরস্পর যুক্ত হয়ে MnSiO3 ধাতুমালে পরিণত হলো। তাহলে আমরা এটা আলাদা করলাম, এটা আলাদা করলাম, এটা আলাদা করলাম। এখনও দুটো জিনিস রয়ে গেছে, একটা হচ্ছে সালফার আর একটা হচ্ছে ফসফরাস। তা এক্ষেত্রে কি হয় যে সালফার সেটা সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়ে যায়। তাহলে Fe2O3 প্লাস 3S 4Fe প্লাস thrice SO2, আর ফসফরাস সেটা P2O5-এ পরিণত হয়, P4 প্লাস 5O2 P2O5। এখন এই P2O5 কি করে, কিছুটা Fe2O3-র সঙ্গে বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে ফেরিক ফসফেট ধাতুমাল তৈরি করে ফেলবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বিক্রিয়াটা লিখি 2 Fe2O3 প্লাস P2O5 সমান 4 FePO4 ফেরিক ফসফেট ধাতুমাল তৈরি করে ফেললো। তাহলে আমার কার্বন কার্বন মনোক্সাইড হয়ে গেল, সালফার সালফার ডাইঅক্সাইড হলো, ফসফরাস অক্সিজেনের সঙ্গে যুক্ত করে ফসফরাস পেন্টোক্সাইড তৈরি করলো, যেটা কিনা হেমাটাইট আকরের সঙ্গে যুক্ত হয়ে ফেরিক ফসফেট ধাতুমাল তৈরি করে ফেললো। ম্যাঙ্গানিজ MnO-তে পরিণত হয়েছে, MnO SiO2, আবার SiO2-তে পরিণত হয়েছে, MnO এবং SiO2 এরা পরস্পর বিক্রিয়া করে MnSiO3 ধাতুমূলে পরিণত হয়েছে। এইভাবে আমরা ঢালাই লোহার মধ্যে যে অশুদ্ধিগুলো ছিল সেই অশুদ্ধিগুলো সম্পূর্ণরূপে প্রায় দূর করে ফেলতে পারি, দূর করে আমরা বিশুদ্ধতম লোহা রট আয়রন তৈরি করলাম। আমরা এরপরে স্টিল বা ইস্পাত তৈরি করব। এখন স্টিল বা ইস্পাত তৈরি করার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন বেসিমার পদ্ধতি, ওপেন হার্ট পদ্ধতি, সিমেন্স ওপেন হার্ট পদ্ধতি, এলডি পদ্ধতি প্রভৃতি। এখন এক্ষেত্রে আমরা বেসিমার পদ্ধতিতে স্টিল বা ইস্পাত তৈরি করব। বেসিমার পদ্ধতিতে স্টিল বা ইস্পাত তৈরি করার দুটি পদ্ধতি আছে, একটা আছে অ্যাসিড বেসিমার পদ্ধতি আর একটা আছে ক্ষারীয় বেসিমার পদ্ধতি। পরীক্ষাতে প্রশ্নতে আসে যে অ্যাসিড বেসিমার পদ্ধতিতে কীভাবে স্টিল তৈরি করবে অথবা ক্ষারীয় বেসিমার পদ্ধতিতে কীভাবে স্টিল তৈরি করবে। এখন কোনটাকে তাহলে অ্যাসিড বেসিমার পদ্ধতিতে করব আর কোনটাকে
ক্ষারীয় বেসিমার পদ্ধতিতে করব। এক্ষেত্রে যে জিনিসটা নির্ণায়ক হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ঢালাই লোহার মধ্যে উপস্থিত অশুদ্ধি হিসেবে ফসফরাসের উপস্থিতি। যদি এই ফসফরাস ওই ঢালাই লোহার মধ্যে কম পরিমাণে থাকে আর ধাতব অশুদ্ধিগুলো যদি বেশি পরিমাণে থাকে তাহলে আমরা অ্যাসিড বেসিমার পদ্ধতির সাহায্য নেব। আর যদি ঢালাই লোহার মধ্যে ফসফরাসের পরিমাণ বেশি থাকে কিন্তু ধাতব অশুদ্ধিগুলো কম থাকে তখন আমরা ক্ষারীয় বেসিমার পদ্ধতি সাহায্য নেব। এক্ষেত্রে মনে রাখার সুবিধার জন্যে ধাতব অশুদ্ধি বেশি আছে মানে ধাতু, সে ধাতব অক্সাইড মানে ক্ষারধর্মী হওয়ার জন্য ওদেরকে অ্যাসিড বেসিমার পদ্ধতির সাহায্য নেব। ফসফরাস অধাতব অক্সাইড তৈরি করে বা অধাতু, ওই জন্য ওকে আলাদা করার জন্য আমরা ক্ষারীয় বেসিমার পদ্ধতির সাহায্য নেব। এখন বেসিমার পদ্ধতি তাহলে দুরকম বেসিমার পদ্ধতি হয়, একটা বলা হয় অ্যাসিড বেসিমার পদ্ধতি আর একটা বলবো ক্ষারীয় বেসিমার পদ্ধতি। তাহলে অ্যাসিড বেসিমার পদ্ধতি আর এটা আছে ক্ষারীয় বেসিমার পদ্ধতি। এখন যে চুল্লিতে এটা নিষ্কাশন করা হয় সেটা একটা বিশেষ নাম আছে, সেটাকে বলা হয় বেসিমার কনভার্টার। এই বেসিমার কনভার্টার তোমরা কোনো ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে একটা মেশিন দেখে থাকবে যার মধ্যে সিমেন্ট, বালি, কচা, জল দিয়ে মশলা তৈরি করা হয়। সেটা কি হয়, ওর মধ্যে সিমেন্ট, বালি, কচা বা স্টোন চিপ ঢেলে দেওয়া হয়, ঢেলে মিক্সড করা হয়। মিক্সড করার পর যখন ওটা মিশে যায় এভাবে উপর করে ঢেলে দেওয়া হয়। তাই এক্ষেত্রে বেসিমার কনভার্টারটা ঠিক ওইভাবেই কাজ করে। আমি ছোট্ট করে ছবিটা আঁকলাম। এই নিচের অংশ দিয়ে উত্তপ্ত বায়ু প্রবাহ চালনা করা হয়, উত্তপ্ত বায়ু বা অক্সিজেন গ্যাস চালনা করা হয়। আর এখানে ঢালাই লোহাটাকে নেওয়া হয়, নেওয়ার পর উত্তাপ দেওয়া হয়। উত্তাপ দেওয়ার পর বিক্রিয়া শেষে যখন ধাতুমাল তৈরি হবে, ধাতুমালটা যেহেতু হালকা উপরের স্তরে ভেঙে যাবে, ভেসে থাকবে, এইটাকে কাত করে, এই যন্ত্রটাকে কাত করে ধাতুমালটাকে ঢেলে নেওয়া হয় আর নিচেটা ধাতুটা থাকে। এখন যেটা আগে বলছিলাম যে অ্যাসিড বেসিমার এবং ক্ষারীয় বেসিমার, তাহলে এক্ষেত্রে আমরা দুটো জিনিসের উপর নির্ভর করব যে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব। যদি এর মধ্যে ধাতব অক্সাইড বেশি আর ফসফরাস কম থাকে, ফসফরাস ধাতব অক্সাইড বেশি, ফসফরাস কম। আর ক্ষারীয় বেসিমার ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, ধাতব অক্সাইড কম, ফসফরাস বেশি। এখন ঢালাই লোহার মধ্যে কী কী অশুদ্ধি মিশে থাকে সেগুলো আমরা লিখব। কার্বন, সালফার, সিলিকন, ফসফরাস, এগুলো সমস্ত হচ্ছে অধাতু। আর একটা যেটা থাকে ম্যাঙ্গানিজ, এটা হচ্ছে ধাতু। তাহলে এগুলো হচ্ছে অধাতু, এটা ধাতু। তা অ্যাসিড বেসিমার পদ্ধতির ক্ষেত্রে যে কনভার্টারটা নেওয়া হয় তার ভিতরের দেয়ালে SiO2 আস্তরণ থাকে। ক্ষারীয় বেসিমার পদ্ধতিতে যে কনভার্টারটা নেওয়া হয় তার মধ্যে ডলোমাইটের আস্তরণ দেওয়া থাকে, ডলোমাইটের আস্তরণ CaCO3 MgCO3। প্রথমে আমরা অ্যাসিড বেসিমার পদ্ধতিতে কিভাবে স্টিল তৈরি করি সেটা জানি। তা এক্ষেত্রে আমরা যেটা দেখলাম এর মধ্যে কি কি মিশে আছে, অধাতু, কার্বন, সালফার,
সিলিকন, ফসফরাস, আর ধাতু হিসাবে মিশে আছে এমএন। যেহেতু প্রচণ্ড এর মধ্যে বায়ু প্রবাহ চালনা করা হয়, তাই এর মধ্যে যে ধাতুটা থাকে প্রথমে ইমিন, এটা ওই অক্সিজেন দ্বারা জারিত হবে, জারিত হয়ে টুয়াইস ইমিনোতে পরিণত হবে। তাহলে ধাতুটা ধাতব অক্সাইডে পরিণত হলো। সিলিকন এসআই, সেটাও অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে SiO2 তৈরি হবে। এখন যখনই এসআই তৈরি হলো, এরা পরস্পর বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ইমেন SiO3-তে পরিণত হয়ে ধাতুমল হিসাবে আলাদা হয়ে যাবে। এরপর বাকি যেগুলো থাকছে, অর্থাৎ এটা অশুদ্ধিটা দূর হয়ে গেল, সিলিকনটা হলো কার্বন, সালফার আর হচ্ছে ফসফরাস। এখন সালফার সহজেই সালফার ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়ে যাবে। কার্বন, সেটা কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হবে। এরপরে আর একটা জিনিস যেটা রয়ে গেল ফসফরাস। যেহেতু অ্যাসিড বিসিমার পদ্ধতিতে ফসফরাসের পরিমাণটা খুবই থাকে, তাই এক্ষেত্রে আমরা ফসফরাসের কথাটা উল্লেখ করলাম না। এরপর আমরা ক্ষারীয় বিসিমার পদ্ধতিতে আসব। এই ক্ষারীয় বিসিমার পদ্ধতির ক্ষেত্রে যেহেতু ফসফরাস বেশি থাকে, তাই ফসফরাসটা কী করবে, প্রথমে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে P2O5-এ পরিণত হবে। 4P + 5O2 = টুয়াইস P2O5। এই P2O5 পরবর্তী ধাপে কি করবে, এই ডলোমাইটের যে আস্তরণ দেওয়া আছে তার সঙ্গে বিক্রিয়া করবে। 4CaCO3 এটা বিজারিত হয়ে পরাচুনে পরিণত হবে, এটা ভেঙে যাবে, ভেঙে যেয়ে পরাচুনে পরিণত হবে, তার সঙ্গে P2O5 যুক্ত হবে, বিক্রিয়া করবে। আর MgCO3 ওটা উত্তাপে বেয়ে যেতে MgO-তে পরিণত হবে, সেটা P2O5-এর সঙ্গে বিক্রিয়া করবে, Mg3PO4 whole twice। এখন এই যে পদার্থ দুটো উৎপন্ন হলো, এই পদার্থ দুটো হচ্ছে ধাতুমল। এই ধাতুমলের একটা বিশেষ নাম হচ্ছে, এটার নাম হচ্ছে টমাস স্ল্যাগ। টমাস স্ল্যাগ, যেটা একটা উৎকৃষ্ট রাসায়নিক সার, ফসফেট জাতীয় রাসায়নিক সার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে দেখলাম ফসফরাসটা আলাদা হলো। এরপরে বাকি যে অশুদ্ধিগুলো সেগুলো কি হয়, সেগুলো একইভাবে আগের মতো, যদি সালফার থাকে সেটা সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে, কার্বন থাকলে কার্বন মনোক্সাইডে পরিণত হবে, আর যেটা থাকছে সিলিকন আর ম্যাঙ্গানিজ। এখন সিলিকন সেটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে SiO2-তে পরিণত হবে, আর এমএন সেটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে MnO-তে পরিণত হবে। আর যা পরিণত হবে এর আবার পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে MnO + SiO2 MnSiO3 ধাতুমল তৈরি করবে। এইভাবে আমরা অ্যাসিড বিসিমার পদ্ধতিতেও যেমন স্টিল বা ইস্পাত তৈরি করতে পারি, আর ক্ষারীয় বিসিমার পদ্ধতিতে স্টিল বা ইস্পাত তৈরি করব। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা আবার এগিয়ে যাব।